পৃথিবীর উত্তরাঞ্চল মানে আর্কটিকে। এটা আসলে বিশাল এক বরফ জমাট সমুদ্র, চারদিকে তার বিস্তীর্ণ জমিন। সাবমেরিন বা ডুবোজাহাজ সহজেই ঘুরে বেড়াতে পারে এর নিচ দিয়ে। সাম্প্রতিক গবেষণা বলছে বরফের এই অংশটি ধীরে ধীরে আরো পাতলা হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে আরো। গ্রীষ্মে অনেক সময় কিছু জলযান একদম উত্তর মেরুতে সমুদ্র পৃষ্ঠে উঠে আসতে পারে, অর্থাৎ এসব জায়গায় গ্রীষ্মে বরফ গলে যায়। কয়েক দশক পরে হয়তো দেখা যাবে গ্রীষ্মের শেষ দিকে এখানটায় কোনো বরফই নেই। হ্যাঁ, এটা অসম্ভব নয়। জলবায়ুগত বিপুল পরিবর্তন ঘটছে পৃথিবী জুড়ে। বিজ্ঞানীরা এই পরিবর্তন খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। আর পৃথিবীর অন্য পাশে দক্ষিণ মেরুতে রয়েছে অ্যান্টার্কটিক অঞ্চল, বিশাল এক বরফপাতে মোড়া এই এলাকা। অ্যান্টার্কটিকা নামে এই অঞ্চলের আস্ত এক মহাদেশ, সবটা বরফে ঢাকা, চারপাশে তার সমুদ্রের নীল জল। এই বরফ অঞ্চল অবিভক্ত, আর এখানে বয়ে চলেছে শক্তিশালী বায়ু প্রবাহ। সব মিলে এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক সমুদ্র। এই মহাদেশটির ধার বেয়ে রয়েছে বিশাল সব বরফের নদ, হিমবাহ বইছে সমুদ্র পাড়ে। এখানে এক ফাল তুষার চাদরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর অনাবিষ্কৃত জমিনের শেষাংশটা। মাঝে মাঝে বিপুল বরফের নিচ থেকে উঁকি দেয় পর্বতমালা কিংবা আগ্নেয়গিরি। আমাদের মনে করিয়ে দেয় ভূতাত্ত্বিক নান্দনিক অদ্ভুত সব বৈচিত্র্য লুকিয়ে আছে ওই বরফের নিচে। বিশেষ ধরনের যন্ত্র দিয়ে 2.5 কিলোমিটার বরফ খুঁড়ে মানুষ উঁকি দিতে চেষ্টা করেছে এই হারানো পৃথিবীর গভীরে। যুক্তরাষ্ট্রের আকারের বিশাল এক মহাদেশ রয়েছে সেখানে। আছে সারি সারি পাহাড়, পর্বত, হ্রদ ও নদী। লাখো বছর আগে এটা ছিল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, মানে উষ্ণ অঞ্চল। কিন্তু ভূত্বকের নিয়ত নড়াচড়া এই অঞ্চলটিকে বর্তমানে শীতাঞ্চলে নিয়ে এসেছে। বাতাসের বয়ে যাওয়ার ধরন ও পর্বতমালার কারণে কিছু অঞ্চলে বরফ জমতে বাধা পড়েছে। তাই এখানে রয়েছে ড্রাই ভ্যালি নামে বরফহীন শুষ্ক অঞ্চল। এই আদিম বরফহীন অংশে পা রাখতে পারি আমরা, চাইলে উপভোগ করতে পারি আধুনিক বরফ যুগের নানা দিক। আমরা জানি শীতল বরফ চাদর এবং পৃথিবীতে দেখা যায় না। যেমন এই ছবিটা দেখে মনে হয় অ্যান্টার্কটিকা, আসলে কিন্তু মঙ্গল গ্রহ। শীতল শুষ্ক এক মঙ্গলীয় মরুভূমি এটি। লাখো কোটি বছর ধরে এই অঞ্চল বন্দী বরফ যুগের করাল থাবায়। আর গ্রহটির মেরু অঞ্চলে রয়েছে জমাট পানি ও কার্বন ডাইঅক্সাইডের বরফ। বরফের অনেকগুলো স্তর দেখে বোঝা যায় কালের প্রবাহে বরফ স্তরের নিয়মিত বদলে যাওয়ার ধরন। 2008 সালের কথা, ফিনিক্স নভোযান সফলভাবে নামে মঙ্গলের আর্কটিক অঞ্চলে। বিজ্ঞানীদের আশা এই নভোযানের উপাত্ত থেকে জানা যাবে মঙ্গলে কখনো আদিপ্রাণ ছিল কিনা। হয়তো অন্য কোথাও, অন্য কোনো গ্রহে আজও বরফের মাঝে রয়েছে অন্য কোনো ধরনের জীবন। এই যেমন এটা একটা ধূমকেতু, ধুলো ধূসরিত এক বরফ গোলক, প্রায় 1160 কিলোমিটার বিস্তৃত। সূর্যের যত কাছে এগোচ্ছে বাষ্পীভূত হচ্ছে এর বরফ। পেছনের মহাশূন্যে ছড়িয়ে পড়ছে সেই বাষ্পীভূত বরফের লম্বা লেজ। বিজ্ঞানীদের ধারণা এরকম ধূমকেতুরাই শিশু পৃথিবীতে বয়ে এনেছে অন্তত অর্ধেক পানি ও আরো জটিল সব রাসায়নিক যৌগ। এসব ধূমকেতু আসে মঙ্গলেরও আরো অনেকটা পেছন থেকে। এখানে সৌরজগতের শীতল বহিস্থ অঞ্চলে আমরা দেখা পাই বিচিত্র সব বরফ জগতের। যেমন এই ইউরোপা, বৃহস্পতির গ্রহাকৃতির এক চাঁদ। এটির তুষারাবৃত পৃষ্ঠে আছে বরফে গলে যাওয়া, জমাট বাঁধা, এমনকি ভেসে বেড়ানোর স্পষ্ট চিহ্ন। এই জমাট বরফ পৃষ্ঠের নিচে হয়তো রয়েছে তরল পানির সমুদ্র। ভবিষ্যতের কোনো নভোযান হয়তো এই সমুদ্রের গভীরতা পরিমাপের চেষ্টা করবে। এরকম আরেকটি বরফ জমাট চাঁদ শনির উপগ্রহ এনসেলাদাস। ক্যাসিনি নভোযান এটির দক্ষিণ মেরুতে বাষ্প উদ্গীরণকারী দারুণ সব ঝর্ণার দুর্দান্ত কিছু ছবি তুলেছে।
ইউরোপা থেকে ছোট এ চাঁদের ভেতরটুকু হতে পারে তরল। এসব ঝর্ণা ইঙ্গিত করে কোনো না কোনো কারণে গ্রহটির ভেতরটুকু বাষ্প উৎকীর্ণের মতো যথেষ্ট উষ্ণ। এনসেলাডাসের এই বাষ্প সম্ভবত শনির বলয়ের কিছু অংশ গড়ে ওঠার পেছনে ভূমিকা রাখছে আজও। বেশ অনেকদিন ধরেই আমরা জানি শনির মূল বলয়গুলো পানি জমে সৃষ্ট গাড়ির মতো বিশাল আকৃতির বরফ চাপ দিয়ে তৈরি। তবে তাদের বয়স ও সৃষ্টির নেপথ্যের কারণ আজও রহস্য। আরো রহস্যময় হল টাইটান, আকারে বুধ গ্রহের সমান শনির চাঁদ। আমরা এই মিথেন মেঘের মধ্য দিয়ে নামছি হাইগেন্স ল্যান্ডারে করে। পৃথিবীর আদিকালের মতো এর বর্তমান বাসা, তবে হিমশীতল। পৃথিবীর ভেতরের অনেকাংশ পাথরে, টাইটানে সেই পাথরের জায়গা নিয়েছে বরফ। পুরো উপগ্রহটি জুড়ে আছে তুষার পর্বত, বরফের আগ্নেয়গিরি এবং মিথেনের তুষারপাত। অনেকটা অঞ্চল জুড়ে আছে প্রাকৃতিক গ্যাসের হ্রদ। এই রাসায়নিক তরল সম্ভবত ভবিষ্যতের অনুসন্ধিৎসুদের জন্য বুকের মাঝে লুকিয়ে রেখেছে দারুণ সব আবিষ্কার। আরেক চন্দ্রদানব ট্রাইটন, নেপচুনের চাঁদ। এটির বরফ পৃষ্ঠে ঝর্ণা দেখা যায়, ছিটকে বেরোনো পানি উঠে যায় 9 কিলোমিটার পর্যন্ত। বিচিত্র কোনো কৌশলে ট্রাইটন পৃষ্ঠ এই উষ্ণ জলধারাকে ছুড়ে দেয় প্রায় 90 ডিগ্রি কোণে। আমাদের সৌরজগতে বরফ বিশ্বের সংখ্যা আসল গ্রহরাজির চেয়ে অনেক অনেক বেশি। আর এসব বিশ্বে আমরা যা আবিষ্কার করেছি তা আমাদের চমকে দিয়েছে। জানা গেছে মৃত শীতল জড়বস্তুর চেয়ে বরফ আসলে অনেক সক্রিয়। এসব বিষয় নিয়ে গবেষণা করে জানা গেছে অনেক কিছু। আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রহটি ও আমাদের অস্তিত্বের পেছনে রয়েছে বরফের বড় ভূমিকা। এখন আমরা জানি গত কয়েক মিলিয়ন বছরে পৃথিবী নিয়মিত হারে শীতলকালের মধ্য দিয়ে গেছে। এই শীতলকালীন সময়টাকে ইংরেজিতে বলে আইস এজ, মানে বরফ যুগ। প্রতি 100,000 বছরে একবার করে এরকম বরফ যুগ নেমে এসেছে পৃথিবীর বুকে। বর্তমানে আমরা দুটো বরফ যুগের মাঝে কিছুটা উষ্ণ সময় কাটাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে এই উষ্ণতার হার বাড়ছে প্রচন্ডভাবে। সম্ভবত এতে বড় ভূমিকা রাখছে মানুষ। পৃথিবীর মোট বরফের প্রায় 10% আছে গ্রিনল্যান্ডে, বাকি বেশিরভাগটুকু আছে অ্যান্টার্কটিকায়। এই বরফ খুঁড়ে নিচে নামা যেন এক ধরনের সময় ভ্রমণ। হাজার বছর ধরে প্রতি শীতে তুষার ঝরে পড়েছে আকাশ থেকে। বছরের পর বছর এসব তুষার পড়তে পড়তে জমেছে, গড়ে তুলেছে আজকের বিপুল বরফ অঞ্চল। বরফের সিলিন্ডারকে ইংরেজিতে বলে কোর। এ ধরনের কোর সংগ্রহ করেন বিজ্ঞানীরা, গবেষণা করেন এবং জমিয়ে রাখেন সংরক্ষণাগারে। এই যেমন এই ঘরটা, এখানে সংরক্ষণ করা হয় বরফের কোর। প্রতি স্তর বরফ যেন এক একটি টাইম ক্যাপসুল। এতে থাকে নানা ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের পদার্থ। এগুলো আমাদের বলে এরা যখন মাটির বুকে জায়গা করে নিয়েছিল ঠিক কেমন ছিল সেই সময়কার তাপমাত্রা ও বায়ুমণ্ডলের গঠন। শক্তিশালী এক রেকর্ড বইয়ের মতো এগুলো। এসব বইয়ের পাতায় পাতায় বরফের শ্বেতশুভ্র কালিতে লেখা আছে শত সহস্র বছরের অজানা ইতিহাস। অ্যান্টার্কটিক আইস কোরের কথা যদি বলি, এরা রেকর্ড জমিয়ে রাখে বিশাল আকৃতির এক বারকোডের মতো। প্রায় 4 লাখ বছরের ইতিহাস জমা আছে এরকম এক একটি কোরের মাঝে। এই সময়কালের তাপমাত্রা কেমন ছিল সেটা জানতে পারি আমরা। পড়তে পারি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এই বিস্তীর্ণ সময়কালে কেমন ছিল, কিভাবে বদলে গেছে দিনে দিনে। মাটির স্তর থেকে পাওয়া সমুদ্র পৃষ্ঠের নানা তথ্যের সঙ্গে এসব তথ্য তুলনা করে দেখা যায়। বরফ যুগ আসে যায় কালে কালে, সেই সঙ্গে বদলে যায় এসব তথ্য। তবে এটুকু স্পষ্ট বোঝা যায় শিল্প বিপ্লবের সময় থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করেছে প্রবলভাবে, বাড়ছে আজও। একই সঙ্গে বিজ্ঞানীরা রেকর্ড করেছেন এর পাশাপাশি পাল্লা দিয়ে গলেছে গ্রিনল্যান্ড ও আর্কটিক সমুদ্রের বরফ। প্রমাণ আছে স্পষ্ট। ফি বছর ঋতু পরিবর্তনের কারণে আমরা দেখতে পাই কি হারে বাড়ে কমে মেরু বরফের পরিমাণ। উপাত্ত প্রমাণ থেকে দেখা যাচ্ছে স্পষ্ট মেরু বরফ পাতলা হয়ে যাচ্ছে দিনে দিনে। প্রতি বছর গ্রীষ্মের দৈর্ঘ্য বাড়ছে আর পাল্লা দিয়ে কমছে বরফের পরিমাণ। এটা দেখুন, ইলুলিসাক নামে পশ্চিম গ্রিনল্যান্ডের এই গ্লেসিয়ারটা প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বুলডোজারগুলোর একটি। মানুষের ইতিহাসে বরফের মতো আর কিছু পৃথিবীর আকৃতি গড়ে দেয়নি, এতটা ভূমিকা রাখেনি পুরো গ্রহটির জলবায়ু চালিকা শক্তি হিসেবে। এখানে বিশাল এক গ্লেসিয়ারের নিচে আমরা দেখছি বরফকে।